আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিম ম্যাথ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। আজকে আমাদের এই ক্লাসটি অর্থাৎ ক্লাস 8-এর 9 অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্যের প্রথম পার্ট। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য আসলে কী নিয়ে আলোচনা করা হয়, এর বেসিক কিছু তথ্য জানব, প্লাস এই পর্বে আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা আপনাদের সামনে সুন্দরভাবে প্রমাণ করে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। তাহলে আজকে আমাদের এই পাঠে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আসলে এই অধ্যায়টিতে কী নিয়ে আলোচনা করা হয় সেটা নিয়ে আমাদের আগে বেশি কিছু ধারণা দরকার। এই পিথাগোরাসের উপপাদ্য যে পাঠটা আছে এখানে স্বাভাবিকভাবে পিথাগোরাসের যে উপপাদ্যটা এটা কাজ করে সাধারণত ত্রিভুজ নিয়ে। কী ত্রিভুজ নিয়ে? সমকোণী ত্রিভুজ নিয়ে। আমরা জানি কোণ স্বাভাবিকভাবে দুই প্রকার, কোণ ভেদে দুই প্রকার, কোণ ভেদে তিন প্রকার এবং বাহু ভেদে তিন প্রকার। কোণ ভেদে আছে কয় প্রকার ভাইয়া? তিন প্রকার। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যে ত্রিভুজটি নিয়ে কাজ করে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাস কোন উপপাদ্য নিয়ে কাজ করে? সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করে। আমরা জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের এই একটা কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা কী কোণ বলতে পারি? তাকে আমরা সমকোণ বলবো। অর্থাৎ যে ত্রিভুজে একটা কোণ সমকোণ তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ নিয়েই পিথাগোরাসের কাজ। পিথাগোরাসের উপপাদ্য এই সমকোণী ত্রিভুজ নিয়েই কাজ করা হয়। একটি সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত পার্শ্বে যে বাহুটা অবস্থান করে তাকে সবসময় বলা হয় অতিভুজ। কি বলা হয় ভাইয়া? অতিভুজ বলা হয়, অতিভুজ। এবং অপোজিট পাশে যে দুইটা কোণ আছে এই দুইটার নামকরণ করা হয় একটা কোণের সাপেক্ষে। বাহু দুইটা যে আছে এই বাহু দুইটার নাম করা হয় যে কোনো একটা কোণের সাপেক্ষে। আমরা যদি এই সি কোণটা ধরি, এই সি কোণের বিপরীত পাশে এই কোণটা, এই বাহুটা না, তাহলে এই সি কোণের এই বিপরীত পাশে যে বাহুটা এটাকে আমরা বলি লম্ব। কি বলি ভাইয়া? লম্ব বলি। এবং সি কোণটার সঙ্গে লাগিয়ে আছে যেটা, এটাকে বলা হয় ভূমি। বুঝাতে পারছি? তাহলে আমরা কি বললাম যে সমকোণী ত্রিভুজ নিয়ে স্বাভাবিকভাবে পিথাগোরাসের উপপাদ্যর কাজ। তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাসের কাজ হয়। একটি সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে একটি কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বলি, এবং যে ত্রিভুজে একটা সমকোণ থাকে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে সমকোণের বিপরীত পাশে যে বাহুটা অবস্থান করে তাকে আমরা বলতে পারি অতিভুজ। এটির মান সবসময় একই রকম থাকে। তাহলে সমকোণের বিপরীত পাশে যে কোণ বাহুটা অবস্থান করে তার নাম সবসময় কি থাকে ভাইয়া? তার নাম সবসময় অতিভুজ হয়ে থাকে। এবং অপোজিট পাশে যে দুইটা কোণ অবস্থান করতেছে এই কোণ দুইটার সাপেক্ষে আমরা এই বাহু দুইটার নামকরণ করি। তাহলে যদি আমরা সি কোণের সাপেক্ষে বাহু দুইটার নামকরণ করতে চাই, সি কোণটার বিপরীত পাশে যেটা অবস্থান করে তাকে বিপরীত বাহু অথবা লম্ব বলা হয়ে থাকে। আমরা স্বাভাবিকভাবে লম্বই বেশি পরিচিত। এবং সি কোণের সঙ্গে লাগিয়ে আছে যে কোণ বাহুটা সেটাকে আমরা বলবো ভূমি। অনুরূপভাবে আমরা যদি এবার ওই ত্রিভুজটাই আঁকি তাহলে আমরা কি বলতে পারি? এ বি সি। বি কোণটা আমাদের সমকোণ 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি বলবো? সবসময় অতিভুজই বলবো, তাই না? এটাকে কিন্তু মান পরিবর্তন হবে না, আমি আগেই বলছি। এবার এই কোণের সাপেক্ষে যদি আমরা ধরি তাহলে এই কোণের বিপরীত পাশে এটা অবস্থান করতেছে তাকে আমরা এটাকে লম্ব বলবো, তাই না? এটাকে আমরা লম্ব বলবো না, এবং এটার সঙ্গে লাগিয়ে আছে যেটা সেটাকে আমরা কি বলবো? ভূমি বলবো। আশা করি এই বাহুগুলোর নাম করা আপনার সুন্দরভাবে এখন করতে পারবেন। তাহলে আমাদের সমকোণের বিপরীত পাশে যে বাহুটা অবস্থান করে তাকে আমরা সবসময় কি বলবো ভাইয়া? তাকে সবসময় আমরা অতিভুজ বলবো। এবং এই অতিভুজের মান সবসময় নির্দিষ্ট থাকবে। যে সমকোণের বিপরীত পাশে যে বাহুটা অবস্থান করে তার নাম সবসময় কি থাকে? অতিভুজ থাকে। এটা কখনো পরিবর্তন হবে না। এবং পরবর্তী যে বিপরীত যে দুইটা কোণ আছে এই কোণের সাপেক্ষে আমাদের বাহুগুলোর নামকরণ করা হয়, অপোজিট বাহুগুলার। তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের এই বাহুটার নাম লম্ব এবং এই বাহুটার নাম ভূমি। ওই একই চিত্র যদি আমরা এই পাশে দেখাচ্ছি, যে এবার যদি আমরা এই কোণটা ধরি আমরা কিন্তু সমকোণের বিপরীত পাশে যেটা সেটা অতিভুজ ঠিকই থাকবে, তাই না? কিন্তু আমাদের এই বাহু দুইটার মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই
কোণের সাপেক্ষে আমরা এই বাহুটার নাম কি বলতে পারি ভাইয়া? এই বাহুটার নাম বলতে পারি আমরা লম্ব, এবং এটার সঙ্গে লাগিয়ে আছে সেটাকে বলা হয় কি? ভূমি বলা হয়। ইংরেজিতে অতিভুজকে বলা হয় হাইপোটেনাস। ইংরেজিতে কি বলা হয়? অতিভুজকে বলা হয় হাইপোটেনাস, এবং এই লম্বকে বলা হয় অপোজিট সাইড, এবং ভূমিকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড। বুঝতে পারছি? তাহলে অতিভুজকে বলা হয় হাইপোটেনাস, লম্বকে বলা হয় বিপরীত, যেহেতু তার মানে অপোজিট সাইড, এবং এটা যেহেতু লাগিয়ে আছে তার কারণে এটাকে বলা কি? অ্যাডজাসেন্ট সাইড। বুঝাতে পারছি? তাহলে আমরা অতিভুজ অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ কিভাবে করতে হয় আশা করি সুন্দরভাবে বুঝতে পারছি। এবার আমরা যে এই যেহেতু পিথাগোরাসের উপপাদ্য পড়তেছি, এই পিথাগোরাসের উপপাদ্য স্বাভাবিকভাবে এই সমকোণী ত্রিভুজের কিভাবে কাজ করে আমাদের এটা জানা দরকার না, তাই না? এটা কিন্তু আমাদের জানা দরকার। পিথাগোরাসের উপপাদ্য সেটা আমরা সূত্রটা হচ্ছে এইরকম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি ভাইয়া? যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই পাঠে আমরা অর্থাৎ এই অধ্যায়টিতে আমরা স্বাভাবিকভাবে সবসময় এই পিথাগোরাসের উপপাদ্য নিয়েই কাজ করব। তাহলে আমার যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, এই ক্লাসে আমরা এই পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কিছু ছোটোখাটো কয়েকটা আমরা কি পড়ব? আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি যে কীরকম আসতে পারে এই চিত্র থেকে এইভাবে। তাহলে আমরা একটা চিত্র দেখাই যে এমসিকিউ কীভাবে আসে। এটা যদি আমাদের একটা হয় এ বি সি, এটা সমকোণ, এই কোণের সাপেক্ষে কাজ। তাহলে আমাদের একটা বাহুর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, একটা আছে 3 সেন্টিমিটার। আমাদের এই বাহুটার মান বের করতে বলছে। তাহলে আমার নাম জানি কি? দেখো তো, যদি এই বাহুর মাপে আমাদের এটার কিন্তু মাপ বের করতে বলছে যে এসির মান কত। আমাদের এবির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, বিসির মান দেওয়া আছে 3 সেন্টিমিটার। বের করতে বলছে এসির মান নির্ণয় করা। অর্থাৎ এমসিকিউ যদি করি আমরা, সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ নিয়ে কে কাজ করে? পিথাগোরাসের উপপাদ্য কাজ করে। যেহেতু আমাদের এখানে আমরা জানি যে সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে তাকে আমরা সবসময় কি বলবো? অতিভুজ বলবো না? দেখো এই পাশে কিন্তু দেখাই আছে আমাদের। তাহলে এই পাশে এটাকে আমরা কি বলতে পারি? অতিভুজ বলতে পারি। এবং এখানে সি কোণের সাপেক্ষে এই যে এবি বাহুটা আছে আমরা এটা কি বলবো ভাইয়া? কি বলবো? এই যে এই পাশে লেখা আছে আমাদের কি বলবো? লম্ব বলবো, তাই না? তাহলে আমরা দেখতে পেলাম যে সমকোণের একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত পাশে যে বাহুটা অবস্থান করে তার নাম সবসময় কি হয়? অতিভুজ হয়। এবং এই সি কোণের সাপেক্ষে আমরা এবি বাহুটার নাম কি বলতে পারি? লম্ব বলতে পারি। এবং বিসি যে বাহুটা আছে এর নাম আমরা কি বলবো? ভূমি বলবো। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা সমকোণী ত্রিভুজের লম্বর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, ভূমির মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, কিন্তু আমাদের বের করতে বলছে এসি অর্থাৎ একটা অতিভুজের মান বের করতে বলছে। তাহলে আমরা সূত্রটা কি জানি ভাইয়া? সূত্রটা কি জানি? যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? এটা আমরা কিন্তু জানি, তাই না? তারপরে আমাদের অতিভুজের মান বের করতে বলছে, তার মানে অতিভুজের মান নাই, তার মানে আমরা কি লিখলাম? এসি, কারণ এটার মান কি? বাহুটার নাম এসি স্কোয়ার সমান লম্বর মান কি? এবি স্কোয়ার প্লাস ভূমির মান কি ভাইয়া? বিসির উপর স্কোয়ার দিব আমরা। আমাদের এসির মান কি দেয়া আছে এখানে? না, এসির মানে আমাদের বের করতে হবে। তাহলে এসির উপর অল স্কোয়ার আমরা রেখেই দিলাম। এবির মান দেয়া আছে কত? 4, তার উপর আমাদের স্কোয়ার প্লাস বিসির মান দেয়া আছে 3, তার উপর আমরা কি দিব? স্কোয়ার দিব। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এসির মান নাই, এর উপর অল স্কোয়ারই আছে আমাদের। 4-এর উপরে স্কোয়ার মানে কি বোঝায়? যে 2টা 4 গুণ কোনো সংখ্যার উপর স্কোয়ার বলতে বোঝায় ওই সংখ্যাটাই 2বার গুণ। বুঝাতে পারছি? এখানে দেয়া আছে 4-এর উপরে স্কোয়ার, তার মানে কি বোঝাচ্ছে? 4টাকে আমরা 2বার গুণ করবো। কয়বার গুণ করবো ভাইয়া? 4টাকে 2বার গুণ করবো। 4-4 16। বুঝাতে পারছি? 4-4 কত? 16 হবে। সেম প্যাটার্নে আমাদের এখানে 3-এর উপরে স্কোয়ার দেওয়া আছে। তা 3-এর উপরে স্কোয়ার দেওয়া মানে কি বোঝাচ্ছে? 3-এর উপরে স্কোয়ার দ্বারা বোঝায় যে 3 যে সংখ্যাটা আছে ওইটা 2বার গুণ হবে। কয়বার গুণ হবে? 2বার। তাহলে 3 গুণন 3 সমান কত হয়? 3 3 × 9।
বুঝতে পারছি। তাহলে অতএব আমরা এসি সমান লিখতে পারি যে 9 আর 16 যোগ করলে হয় 25, এবং আমাদের 25টা কিন্তু এসি স্কোয়ারের মান, কিন্তু আমাদের দরকার কি শুধু ভাইয়া যে শুধু এসির মান দরকার। যার কারণে আমরা জানি সমানের এই পাশে যদি আমাদের স্কোয়ার থাকে, অপোজিট পাশে গিয়ে আমাদের কী হয় ভাইয়া, অপোজিট পাশে গিয়ে আমাদের ওই স্কোয়ারটা অপোজিট পাশে গিয়ে রুট ওভার হয়ে যায়। তাহলে আমরা শুধুমাত্র যেহেতু এসির মান দরকার, যার কারণে আমরা এই স্কোয়ারটা অপোজিট পাশে গিয়ে কী দিলাম, রুট ওভার দিলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব এসি সমান 25-এর উপর রুট ওভার দিলে হবে 5। তাহলে আমাদের কত অ্যান্সার বের হলো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এসির মান আমরা কত পাইলাম ভাইয়া, 5 পাইলাম, এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি। একটা এমসিকিউ বলা হয়েছে, আমি আবার করে বুঝিয়ে দিই, সুন্দরভাবে বোঝেন। একটা আমাদের চিত্র দেওয়া আছে এমসিকিউ, যে তোমরা এই চিত্র অনুযায়ী এসির মানটা বের করে দাও। তাহলে আমরা প্রথমে চিত্রের দিকে খেয়াল করব, কি বলছে এটা, কি বলছে এটা আমাদের খেয়াল করার দরকার না। তাহলে আমরা চিত্রের দিকে দেখতে পাচ্ছি যে চিত্রটা আমাদের এখানে সমকোণী ত্রিভুজ দেখানো হয়েছে। যেহেতু সমকোণী ত্রিভুজ দেখানো হয়েছে, তাহলে আমরা প্রথমেই সমকোণী ত্রিভুজ যেহেতু আমরা দেখতে পারছি, সমকোণী ত্রিভুজ দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের যে বিষয়টি প্রথমে মাথায় রাখতে হবে সেটি কি ভাইয়া, যে এটা স্বাভাবিকভাবে আমাদের সমকোণী ত্রিভুজ না। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা জানি যে অতিভুজের সমকোণী ত্রিভুজের কাজ মানেই সেখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কি অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ পাইছি, লম্ব আছে, ভূমি আছে, আমাদের এখানে অতিভুজের মান বের করতে বলছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা অ্যাপ্লাই করতে পারি। সেই অনুসারে আমরা এখানে সূত্রটা ব্যবহার করলাম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বুঝতে পারছি। এখানে অতিভুজ সমান লেখা যায় এসি অর্থাৎ এ সি এই বাহুটা তার উপর স্কোয়ার প্লাস এবি সমান লম্ব ওটা বসাইলাম, এবং বিসি হচ্ছে ভূমি ওটা বসাইছি। এখানে এসির মান আমাদের বের করতে বলছে, যার কারণে আমরা যেটার মান বের করতে বলছি ওটা তো বসাতে পারবো না, এবং ওটা সমানের অপোজিট পাশে একাই রাখতে হয়। বুঝতে পারছি। ওই অনুসারে আমরা এটা রেখে দিলাম। প্লাস আমাদের এবির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, 4-এর উপরে স্কোয়ার, প্লাস বিসির মান দেওয়া আছে 3, তার উপরে স্কোয়ার দিলাম। আমরা জানি কোনো সংখ্যার উপর স্কোয়ার বলতে বোঝায় যে ওই সংখ্যাটাই 2 বার গুণ। যেহেতু এখানে 4-এর উপরে স্কোয়ার দেওয়া আছে, তার মানে আমরা কি বলতে পারতেছি যে 4 গুণন 4। কিন্তু 4-এর উপর যদি আমাদের কিউব থাকতো, এই রকম থাকতো যে 4-এর উপর আমাদের কিউব আছে, তার মানে কি করতাম আমরা 4 গুণন 4 গুণন 4, তাই না? 4-4-16, 4-16 64। তার মানে আমরা কি বলতে পারতেছি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার বোঝা যায়, যে পাওয়ারটা থাকে ওই সংখ্যাটাকে আমরা ওই কতবার গুণ করব। বুঝতে পারছি। এখানে পাওয়ার 3, 3টা 4 গুণ, পাওয়ার এখানে 2, এখানে 2টা 4 গুণ, এখানে 3-এর উপর 2 পাওয়ার মানে 2টা 3 গুণ, 3 3কে 9, 4 4-এ 16। বুঝতে পারছি। তারপরের লাইনে আমরা দেখতে পাইলাম যে 16 আর 9 যোগ করলে হয় 25, কিন্তু 25 মার্কটা আমাদের এ সির উপর ওয়াল স্কোয়ারের মান হিসেবে আসছে। কিন্তু আমাদের শুধু কিসের মান দরকার ভাইয়া, শুধু এসির মান দরকার না। যার কারণে আমরা কি করলাম, আমরা জানি যে সমানের এই পাশে যদি আমাদের স্কোয়ার থাকে, অপোজিট পাশে গিয়ে কী হয়, রুট ওভার হয়ে যায়। যার কারণে আমরা শুধু এসির মান বের করার জন্য এসির উপর যে স্কোয়ারটা ছিল অপোজিট পাশে সমান অপোজিট পাশে আমরা কি করে দিয়েছি, স্কোয়ার দিয়ে দিছি। আর 25-এর উপর স্কোয়ার দিলে তার ফলাফল হয় 5। অর্থাৎ আমাদের এই চিত্রে এসির অর্থাৎ অতিভুজের মান আমরা 5 পাইছি না? বুঝতে পারছো? বোঝো নাই? তাহলে আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। তাহলে আমরা বুঝতে পাইলাম যে এই ত্রিভুজে অর্থাৎ সমকোণী ত্রিভুজ নিয়ে স্বাভাবিকভাবে পিথাগোরাসের উপপাদ্য কাজ করা হয়। তাহলে আজকে আমরা বেসিক কিছু আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা দেখো তোমাদের 8ম শ্রেণীর পাঠ্য বই অর্থাৎ এই বইটা দেখবা। এই বইটায় কি করবা তোমরা, কত পেজ বের করবা, 9ম অধ্যায়ের অর্থাৎ 141 পেজ বের করবা। 41 পেজে নিচের অংশে একটা তোমাদের অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য নামে একটা লেখা আছে, আমরা ওটা প্রমাণ করব। অর্থাৎ আমরা এতক্ষণ এই সূত্রটা দেখলাম না, আমরা এই সূত্রটাই আমরা এখন কি করব ভাইয়া, প্রমাণ করব যে এটা কিভাবে আসলো, এই চিত্রটা কিভাবে আসলো, এই সূত্রটা কিভাবে আসলো, এটা আমরা চিত্রের মাধ্যমে সুন্দরভাবে আপনাদের সামনে এখন প্রমাণ করব। তাহলে তোমরা একটু 141 পেজ বের করো, এই অধ্যায়টা বের করো, ঠিক আছে? যে পিথাগোরাসের উপপাদ্য এই নিচের অংশটা আমরা একটু পড়ি যে কি বলছে ওরা। যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র
অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান। আমাদের এটা বলছে, অর্থাৎ কি বলছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তোমাকে প্রমাণ করতে হবে চিত্রের মাধ্যমে। অর্থাৎ কি বলছে, দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে তুমি এটা প্রমাণ করো। তাহলে আমরা এটা এখন সুন্দরভাবে আপনাদের সামনে প্রমাণ করব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। আর আরেকটা বিষয় না বললেই নয়, আমি এই মুহূর্তে যখন ভিডিওটা তৈরি করতেছি এখন প্রায় রাত 1:30 পার হয়ে গেছে, অর্থাৎ 1:30 পার হয়ে গেছে রাত। সো ক্লাসগুলো নিতে তো একটু আমার কষ্ট হচ্ছেই। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে, আশা করব ক্লাসটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি, মানে লাইক কমেন্ট শেয়ার যা করা দরকার আসলে আশা করব করবেন, বুঝতে পারছি। তাহলে আমরা এখন আজকে এটা প্রমাণ করব এই মুহূর্তে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা একটু চিত্রটা আঁকাই নিই। চিত্রটা একটু আঁকাই নিই আমরা। তাহলে প্রথমে আমরা যে চিত্র আঁকাই, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আমরা কি আঁকবো, যেহেতু সমকোণ নিয়ে কাজ হয়, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম না, এ বি সি সমকোণী ত্রিভুজ। এখন বিশেষ নির্বাচন আমি বলবো না, শুধু প্রমাণটা বলবো। বিশেষ নির্বাচন আমি মুখে বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন 2-3 বার। বিশেষ নির্বাচন সেটা হচ্ছে, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে কি বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণের মান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে ভাইয়া, যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন আরেকবার বলি আমি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বোঝাতে পারছি? আরেকবার বললাম সুন্দরভাবে দেখো। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বুঝাতে পারছি? যার কারণে আমাদের বিশেষ নির্বাচন শেষ। এখন অঙ্কনের ক্ষেত্রে কি করব আমরা, এবি যে বাহুটা আছে, এসি অর্থাৎ বিসি যে বাহুটা আছে, এটাকে আমরা বর্ধিত করব, ডি পর্যন্ত বর্ধিত করব। কার সমান করে, অর্থাৎ এবি সমান করে আমরা সিডি অংশ বর্ধিত করে দিলাম। অঙ্কন বলতেছি কিন্তু দেখো, যে এবি সমান করে আমরা সিডি বাহুটাকে বর্ধিত করে দিলাম ডি পর্যন্ত, বিসি বাহুটাকে বর্ধিত করে দিলাম কার পর্যন্ত, ডি পর্যন্ত। আবার ডি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো, ডি বিন্দুতে একটা কি আঁকবো, লম্ব আঁকবো। কার সমান করে, এই বিসির সমান করে ডি বিন্দুতে আমরা ডি লম্ব আঁকি। কি লম্ব আঁকি ভাইয়া, ডি লম্ব আঁকি। তাহলে আরেকবার আমরা বলি যে আমরা অঙ্কন করতেছি যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, কার সমান করে, এবি সমান করে। এবি সমান করে বিসি অংশকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি এবং ডি বিন্দুতে একটা লম্ব আঁকি। ডি বিন্দুতে কি আঁকি ভাইয়া, ডি বিন্দুতে একটা লম্ব আঁকি। কার সমান করে, বিসির সমান করে একটা লম্ব আঁকি। তারপর সি এবং ই যোগ করি, এ এবং ই যোগ করি। বোঝাতে পারছি অঙ্কনটা? আরেকবার বিশেষ নির্বাচন প্লাস অঙ্কনটা আমি আরেকবার বুঝে দিব। দেখো বিশেষ নির্বাচনটা কি, ত্রিভুজ এ, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বোঝাতে পারছি? অঙ্কন হচ্ছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, কার সমান করে, এবি বাহু সমান করে। বিসি অংশকে ডি পর্যন্ত বর্ধিত করেছি এবি সমান করে এবং ডি বিন্দুতে একটা লম্ব আঁকি, ই অর্থাৎ ডি বিন্দুতে একটা লম্ব আঁকি বিসির সমান করে ই পর্যন্ত। কার সমান করে, ই পর্যন্ত। এবং সি এবং ই যোগ করি, এ এবং ই যোগ করি। বোঝাতে পারছি? এখন আমাদের এখন প্রমাণটা আসবে। তাহলে আমরা এই বাহুগুলো তো নাম দিতে পারি, তাই না? এটা যেহেতু সি, এই সির বিপরীতে এটা, তার মানে এটা আমরা দিতে পারি সি নাম, এটা আমরা বি দিতে পারি নাম, এটা আমরা এ দিতে পারি। তাহলে এটার সমান যেহেতু এটা, তাহলে এটাও সি, এটার সমান এ, এটা তাহলে এটা, আর এটা তো বি। বুঝাতে পারছি? আমরা এগুলো নাম দিতে পারি না। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ তোমরা অর্থাৎ জ্যামিতি প্রমাণ করার জন্য আমরা সবসময় একটা সাধারণ নিয়ম মনে রাখবো, খেয়াল রাখবো যে জ্যামিতি প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সবসময় আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম তৈরি করব। দুইটা ত্রিভুজকে সর্বসম করলে আমাদের
অ্যান্সারটা খুব তাড়াতাড়ি করতে পারবো আমরা, যেহেতু এটা কিন্তু আমাদের তুলনামূলক অনেক একটু বড়। আমরা প্রথমে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসম করব, 1 নাম্বার ধাপ যদি আমরা দিই, আমরা প্রমাণ করতেছি ডাইরেক্ট। তাহলে আমরা প্রথমে কোন ত্রিভুজ নিয়ে কাজ করব? এ বি সি, এ বি সি এই ত্রিভুজটা আমরা কাজ করব প্রথমে। কোন ত্রিভুজ ভাইয়া? 1 নম্বরে আমরা করব ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এ বি সি। এই ত্রিভুজ ও ত্রিভুজ সি ডি ই এই ত্রিভুজটা অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ দুইটা নিয়ে আমরা প্রথমে কি করব? কাজ করব। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সি ডি ই এই ত্রিভুজ এর বলতে বোঝাচ্ছে অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা যে কাজগুলো এখন আমরা করব ওই দুইটা ত্রিভুজের মধ্যেই সেগুলো অন্তর্ভুক্ত। তাহলে ত্রিভুজ এ বি সি এবং সি ডি এর এ বি সমান সমান সিডি লিখতে পারি না আমরা? এ বি সমান সিডি কেন লিখতে পারি ভাইয়া? এ বি সমান সমান সিডি আমরা কেন লিখতে পারি বলো? এ বি সমান সমান সিডি আমরা লিখতে পারি অঙ্কন অনুসারে লিখতে পারি না আমরা? কেন লিখতে পারি? আমরা এগুলো কিন্তু অঙ্কন অনুসারে লিখতে পারি। কি অনুসারে? অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে না? তাহলে এ বি সমান সিডি আমরা তো অঙ্কন করেছি, যার কারণে আমরা কি বলতে পারি? যেটা আমরা অঙ্কন অনুসারে বলতে পারি এ বি সমান সমান সিডি। তারপর আবার আমরা কি বলতে পারি ভাইয়া? যেহেতু আমাদের এ বি সমান সমান সিডি এটা অঙ্কন অনুসারে, আবার আমরা বিসি এবং ডি এটাও আমরা অঙ্কন অনুসারে বলতে পারি না? কারণ অঙ্কন অনুসারে কিন্তু আমরা ওটাও আঁকছি। তাহলে আমরা কি বলতে পারি? বিসি সমান ডি। কেন? এটাও আমাদের অঙ্কন অনুসারে। বুঝতে পারছি? তার মানে আমাদের এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা এবং এই বাহুটা সমান। তারপরে আমরা বলতে পারি এ বি সি কোণ এ বি সি সমান কোণ সি ডি ই এইটাও সমকোণ, এইটাও সমকোণ। তার মানে এই দুটো সমান, এ বি সি এবং কোণ সি ডি ই এই কোণ দুটাও কি ভাইয়া? সমান। কেন সমান? কারণ সমকোণ। যেহেতু এই ত্রিভুজটা কি, এই কোণ দুটা কি সমকোণ। তাহলে আমরা দেখতে পাইলাম যে একটা ত্রিভুজে আমরা জানি সর্বসম সমকোণ হয় যদি দুইটা বাহু এবং একটা কোণ সর্বসম হয়, সমান হয়, তাদের আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাহু সমান বাহু, বাহু সমান বাহু, কোণ সমান কোণ, অর্থাৎ দুইটা বাহু এবং একটা কোণ সমান হয়েছে। তার মানে ত্রিভুজ দুইটাকে আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসম, এই যে এটা তারা সর্বসম বোঝায়। ত্রিভুজ সি ডি ই এই ত্রিভুজটা কি? সর্বসম। কেন সর্বসম? বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। এখানে লিখে দিবা বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে। বুঝাতে পারছি? তাহলে এটা আমাদের কেন সর্বসম? বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু তিনটা যেহেতু আমাদের সমান হয়েছে, তার মানে ত্রিভুজ দুইটা আমাদের কি হবে ভাইয়া? সর্বসম হবে। আমাদের 1 নাম্বার ধাপ শেষ। 1 নাম্বার ধাপ আমাদের কি শেষ? সর্বসম পর্যন্ত 1 নাম্বার ধাপ দিবা। 2 নাম্বারে আমরা কি বলতে পারি? যে আমাদের এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এই কোণ সমান এই কোণ। তার মানে আমাদের এই কোণটা আবার এই কোণটা সমান হয় না, বলতে পারি না আমরা? তাহলে আমরা অথবা আমাদের কি বলতে পারি? যে এ বি এসি এবং সি এ বাহু দুটো সমান, যেহেতু ত্রিভুজের সর্বসম তার মানে সবই সমান। তাহলে আমরা কি বলতে পারি? এসি সমান সমান ইসি অথবা সি, কারণটা কি? সমান। আবার যেহেতু আমাদের সবগুলোই সমান হয়, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। বি এ সি কোণ বি এ সি কোণ সমান কি বলা যায়? ই সি ডি কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা আমরা কি বলতে পারি? সমান বলতে পারি। ই সি ডি কোণ সমান বলতে পারি না আমরা? সমান বলতে পারি। কিন্তু দেখো আমাদের সর্বসম হয়েছে, তার মানে সবই সমান। তার মানে আমাদের কি বলতে পারি? এসি সমান সমান ইসি, এসি সমান সমান ইসি। আবার বি এ সি কোণ অর্থাৎ এই কোণটা এবং ই সি ডি কোণ এই কোণটা এবং এই কোণটা পরস্পর কি? সমান, তাই না? যেহেতু এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান, তার মানে আমাদের কিন্তু সব কিছু সমান হয়ে যাচ্ছে। এবার আমরা কি বলতে পারি? দেখো তো, যে বিডি যে বাহুটা আছে আমরা বলতে পারি না? দেখো তো, বিডি লম্ব এ বি
আমাদের বিডি যে বাহুটা আছে এটার উপর এবি লম্ব না, বিডি বাহুর উপর এবি লম্ব না, লম্ব দিচ্ছি ও, আবার বিডি লম্ব ইডি লম্ব না, এই দুটাও বিডির উপর এবি লম্ব এবং বিডির উপর আবার ইডিও লম্ব। যেহেতু এইটা লম্ব, আমরা জানি যে লম্ব না, তাহলে আমরা কি বলতে পারি, এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এবি সমান্তরাল ইডি, তাহলে কি বলা যায়, এবি সমান্তরাল ইডি বলা যায় না ভাইয়া? এবি সমান কি বলা যায়, এবি সমান্তরাল ডি বলা যায়। যেহেতু আমাদের এগুলো কি হচ্ছে, দুইটা বাহু সমান্তরাল হলো, আমরা জানি একটা চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা চতুর্ভুজটাকে কি বলতে পারি ভাইয়া? তাহলে আমরা চতুর্ভুজটাকে কি বলতে পারি, ট্রাপিজিয়াম বলতে পারি না? অতএব এ বি ডি ই, এ বি ডি ই একটি কি, একটি বলো, একটি ট্রাপিজিয়াম। তাই না? তাহলে যেহেতু আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা বলি ট্রাপিজিয়াম। তাকে আমরা কি বলি? তাকে আমরা ট্রাপিজিয়াম বলে থাকি। বুঝতে পারছি? এবার আমরা দেখব কি, দেখো আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা কি বলছিলাম যে 2 নাম্বার ধাপ আমাদের ট্রাপিজিয়াম পর্যন্ত প্রমাণ করব। 1 নাম্বার ধাপ কি করছি, আমরা ত্রিভুজটা সর্বসম করছি। 2 নাম্বার ধাপ আমরা দেখাইছি পুরোটা কি একটা ট্রাপিজিয়াম। 2 নাম্বার ধাপও ক্লিয়ার। 3 নাম্বার ধাপে আমরা কি করব, এই কোণটাকে আমরা সমকোণ প্রমাণ করব। কি করব? এই কোণটাকে আমরা কি করব ভাইয়া? সমকোণ প্রমাণ করব। তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণটি থাকে, 3টা কোণ থাকে। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি কি একটা কোণের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা আমাদের 90 দেওয়া আছে, তাহলে অপোজিট দুইটা মিলে কত? 90 না? তাহলে আমরা কি বলতে পারি, কোণ বি এ সি কোণ প্লাস কোণ এ সি বি কোণ সমান সমান 90 ডিগ্রি। তাই না? কোণ এই কোণটা এবং এই কোণটা মিলে কত? 90, কারণ আমাদের এটা 90 দেওয়া আছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তার ভিতরে আমাদের একটার মান ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার ভিতরে আমাদের বি কোণটা সমান 90 দেওয়া আছে। তাহলে অপোজিট পাশে দুইটা আছে, ওই দুটাকে আমরা কত বলবো? যোগফল 90 ডিগ্রি। যার কারণে আমি লিখলাম বি এ সি কোণ, অর্থাৎ এই কোণটা এবং এ সি বি কোণ, এই কোণটা এবং এই কোণটা সমান সমান কত? 90 ডিগ্রি। এবং আমরা একটু আগে দেখাইছিলাম যে বি এ সি কোণ, অর্থাৎ বি এ সি কোণ, এই কোণটা সমান ই সি ডি কোণ না? এই কোণটা না? তার মানে আমরা এই কোণের পরিবর্তে এই কোণ বসাইতে পারি না? বসাতে পারি। কিন্তু দেখো, তাহলে আমরা কি বসাবো? বি এ সির পরিবর্তে আমরা বসাবো যে ই সি ডি কোণ প্লাস আমাদের যেটা ছিল এ সি বি কোণ, এটাই লিখবো। এ সি বি কোণ সমান সমান কত? 90 ডিগ্রি। তাই না? 90 ডিগ্রি না? দেখো, আমার শুধু এটার পরিবর্তে এটা বসাইছি, যেহেতু এইটা আর এটার সমান, তার মানে এটার পরিবর্তে আমরা এটা বসাতেই পারি না? দেখো, তাহলে আমাদের এইটা পুরোটা সমান কত? 90 ডিগ্রি। আবার দেখবা, আমরা জানি এইটা যদি পুরোটা আমরা একটা কোণ ধরি, তাহলে এটা কি হবে? একটা সরল কোণ। তাই না? আমরা জানি এরকম সমান্তরাল রেখার উপর যদি একটা কোণ উৎপন্ন হয়, তাকে আমরা কি বলি? একটা সরল কোণ। সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা আমাদের এইটা আর এইটা দুটো মিলে 90, তার মানে এইটা মাঝেরটা আছে 90 হবে অবশ্যই। তা আমরা জানি পুরোটা সমান কত? 180। এটা আমরা লজিক্যালি এখন প্রমাণ করে দেখাবো যে এইটা আমাদের কি 90 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি, এই কোণটা আর এই কোণটা, এই 3টা কোণ যোগ করলেই তো আমাদের পুরোটা মান বার হচ্ছে। তাহলে পুরোটা সমান আমরা কি লিখতে পারি, দেখো তো, এইভাবে লিখতে পারি না যে এ সি বি কোণ, এ সি বি কোণ মানে এ সি বি কোণ, অর্থাৎ এই কোণটা যোগ কোণ এ সি ই কোণ, এই কোণটা এ সি ই কোণ প্লাস কোণ ই সি ডি কোণ, এই কোণটা। তার মানে কি ই সি ডি কোণ সমান সমান কত ভাইয়া? 180 ডিগ্রি। কারণ আমাদের এইটা যোগ এইটা মানে পুরোটাই বোঝাচ্ছে। আর পুরোটা সমান কত হয়? সরল কোণ, অর্থাৎ সরল কোণ সমান সমান কত? 180 ডিগ্রি। এবার দেখো তো, আমরা এইটা আর এইটা বাদে এইটা আর এটা মিলে আমাদের 90 এখানে লেখা আছে এবং এই মানগুলো এখানেই আছে। আমরা তাহলে এটা যদি এই পাশে লিখি, এটা একটু অপোজিট পাশে লিখি, মানে এইরকম যে যেটা আছে ওটাই লিখলাম শুধু উলটপালট করলে, এ সি বি প্লাস
ইসিডি ইসিডি প্লাস এসিই এসিই সমান সমান কত ভাইয়া 180 ডিগ্রি। এখানে আমাদের এই পুরোটার মান কত দেওয়া আছে, এখানে 90 ডিগ্রি, পুরোটার মান কত 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি যোগ এ সিই কোণ, অর্থাৎ এ সিই কোণ সমান 180 ডিগ্রি। আমরা জানি 90 এখানে কী অবস্থায় আছে, প্লাস আছে, অপোজিট পাশে কী হয় মাইনাস হবে। তাহলে কোণ এ সিই কোণ সমান বলতে পারি 180 মাইনাস 90, অতএব এ সিই কোণ সমান সমান 90 ডিগ্রি। তার মানে আমাদের এটাও 90 প্রমাণ হয়েছে। তাহলে ধাপ আমাদের কয়টা হলো ভাইয়া? 1 নম্বর ধাপে আমরা ত্রিভুজ দুটো সর্বসম করলাম। 2 নম্বর ধাপে আমরা কি করছি, 2 নম্বর ধাপে আমরা এই পুরো একটা চতুর্ভুজকে আমরা ট্রাপিজিয়াম প্রমাণ করছি। 3 নম্বর ধাপে কি করলাম, এই কোণটাকে আমরা সমকোণে প্রমাণ করলাম, এই কোণটাকে আমরা কি করলাম সমকোণ প্রমাণ করলাম। 4 নম্বর এখন যে ধাপটা আমরা করব সেই ধাপটা হচ্ছে এই পুরো ট্রাপিজিয়াম এবং মাঝের ক্ষেত্রফলগুলো মানে যোগ করলেই আমাদের যেটা বের হবে ক্ষেত্রফলগুলো, সেটাই আমাদের কি প্রমাণ হয়ে যাবে মানটা। তাহলে 4 নম্বর ধাপে আমাদের দেখতে হবে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান মাঝের তিনটার ক্ষেত্রফল হবে, তাই না? তাহলে 4 নম্বর ধাপে আমরা দেখব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ লিখে দিই একটু এ বি সি ডি ই, অর্থাৎ না লিখে দিই, আমরা একবারই লিখি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল, তাই না ভাইয়া? তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কি এ বি যোগ আরেকটা সমান্তরাল কি ইডি গুণন তার সাথে কি আছে দূরত্বতা, অর্থাৎ বিডি। এটা আমাদের গেল ট্রাপিজিয়ামেরটা। সমান ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, ত্রিভুজ কয়টা আছে, এ বি সি একটা, ই সি ডি একটা, এ সি ই একটা। তাহলে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ বি সি যোগ ত্রিভুজ এ সি ই যোগ ত্রিভুজ সি ডি ই, এদের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, হাফ গুণন এবির মান কত দেওয়া আছে ভাইয়া, এবির মান কিন্তু আমাদের এটা সি না, এবির মান আমাদের দেওয়া আছে কি সি যোগ ইডির মান কত, ইডি কোথায়, ইডির মান কত এ, সি প্লাস এ গুণন আমাদের বিডির মান কত দেওয়া আছে এ যোগ সি, এ যোগ সি সমান এটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি কত হাফ, প্রথম ত্রিভুজ অর্থাৎ আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা না, তাহলে হাফ লিখলাম আমরা, ভূমি কত এ, হাফ গুণন ভূমি হচ্ছে এ এবং উচ্চতা কত সি, এটার কাজ শেষ, প্লাস পরের ত্রিভুজ এ সি ই, এটার ক্ষেত্রে কী হবে হাফ ভূমি কত বি উচ্চতা কত বি, তাহলে বি গুণন বি প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রে সি ডি ই, এর ক্ষেত্রে আমাদের ভূমি কত ভাইয়া, ভূমি কিন্তু আমাদের এইটা সি এবং উচ্চতা কত এ। তাহলে আমরা কি লিখতে পারি হাফ ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এই কোণের সাপেক্ষে, তাহলে এটা কিন্তু ভূমি, এটা উচ্চতা, তাহলে সি গুণন এ। তাহলে আমাদের এখানে কী থাকে দেখো তো, হাফ গুণন যে সি এ গুণন এসি, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে কি, এখানে সি এ এখানেও সি এ আছে, তাহলে কি লেখা যায় সি এ যোগ সি তার উপর অল স্কোয়ার, তাই না? এখানে গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, অল স্কোয়ার সমান এখানে থাকে হাফ এ সি যোগ হাফ বি স্কোয়ার যোগ হাফ এসি, আমরা সাজিয়ে লিখলাম সি এ হয়, সাজিয়ে লিখলাম এসি। এবার আমরা উভয় পক্ষে এই জায়গা কী করলাম, 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, 2 দ্বারা যদি আমরা এই হাফ বাহুগুলোর গুণ করি, এই 2 দ্বারা যদি সবগুলো হাফকে আমরা গুণ করি, তাহলে কিন্তু হাফ সব উঠে যাবে। কীভাবে উঠে যাবে একটু দেখাই, দেখো এখানে হাফ না হাফ আছে, তার সঙ্গে যদি আমরা 2 গুণ করি, আমরা জানি 2টা পূর্ণ সংখ্যা সবসময় হরের সঙ্গে লবের সঙ্গে গুণ হয়, তাহলে 2 এককে 2 নিচে থাকে 2, 2 কাটা গেলে সমান সমান 1, তার মানে আর কিছুই থাকে না, হাফ থাকে না। 2 দ্বারা গুণ দেওয়া মানে আমাদের কী বুঝাচ্ছি, এগুলো সবগুলো হাফ কী যাবে কাটা যাবে, তাহলে আমরা 2 দ্বারা
গুণ করলাম উভয় পক্ষে, তাহলে এই পাশে আমাদের কি থাকে, শুধু থাকে এ প্লাস সি অল স্কোয়ার। তাহলে আমরা এটা সূত্রে বসাই, এ প্লাস সি অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি কত সি প্লাস বি স্কোয়ার মানে কি সি স্কোয়ার সমান, এ পাশে তাহলে কি হাফগুলো উঠে গেল না, তাহলে কি থাকে এসি যোগ বি স্কোয়ার যোগ এসি, তাই না? তাহলে এখানে কি থাকে আমাদের দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তাই না? 2ac প্লাস সি স্কোয়ার সমান এখানে এসি এখানেও এসি, এসি যোগ করলে হবে 2ac যোগ বি স্কোয়ার। তাহলে আমাদের দেখো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, আমাদের 2ac-টা এই পাশে কী অবস্থায় আছে ভাইয়া, এ পাশে প্লাস অবস্থায় আছে। আমরা জানি প্লাস সমান এই পাশে আসলে কি হবে, মাইনাস 2ac সমান বি স্কোয়ার। প্লাস আর মাইনাসে কি যায়, কাটা যায়। তাহলে আমাদের এই পাশে কি থাকে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার থাকে না? তাহলে আমরা এটা এখন মানগুলো বসাই। এ স্কোয়ারের মান কত, এ কোনটা, এ মানে কিন্তু বিসি, তার মানে বিসি স্কোয়ার প্লাস সির মান কত, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। যদি এখন আমরা এটা আগে লিখি, অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্রমাণিত। আশা করি তোমাদের সুন্দরভাবে আমি পুরো চিত্রটা বুঝাতে পারছি। বুঝতে পারছি না আমরা? তাহলে এক ক্লাসে আমরা এর বেসিক থেকে একটা প্রমাণও শিখে ফেললাম। তাহলে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট যে এখন রাত প্রায় 2টা পার হয়ে গেছে, সো ক্লাসগুলো নিতে অনেক কষ্ট হচ্ছে। আশা করি আপনাদের ক্লাসগুলো অনেক ভালো লাগবে, উপকৃত হবেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবেন ইনশাআল্লাহ। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে এখনও না রাখেন, আশা করি আপনি এই ভিডিওটি শেষ করেই আজকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নামেই আমার একটা ফেসবুক পেজ আছে এবং আশা করব ওখান থেকেও আপনি ভিজিট করে আসবেন। আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।